প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হলো তোমাদের চ্যাপ্টার 7, যেটা ফ্লুইড মোশন, ভিসকোসিটি অ্যান্ড লো প্রেশার। এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমরা প্রথমেই একটা জিনিস আমরা শিখি, সেটা হলো হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিম লাইন motion and turbulent motion। এই জিনিসটা দিয়ে আমরা শুরু করব। টার্বুলেন্ট স্ট্রিমলাইন মোশন অ্যান্ড টার্বুলেন্ট মোশন। ধরো একটা পাইপ আছে, যে পাইপের ভিতর দিয়ে একটা লিকুইড প্রবাহিত হচ্ছে একটা পাইপের ভিতর দিয়ে। এখন যদি এমন হয় যে তুমি কোনো একটা বিন্দুর দিকে খেয়াল করছো, ধরো এখানে এই বিন্দুটার দিকে তুমি খেয়াল করছো, এই বিন্দুতে যত লিকুইড প্রবাহিত হচ্ছে সবার ভ্যালোসিটি একই রকম, ভ্যালোসিটির কোনো চেঞ্জ আমরা এখানে লক্ষ্য করি না। বা এই বিন্দুতে যে কোনো বিন্দুতে আমরা যাই, সেই বিন্দুতে যদি ভ্যালোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকে, তবে তাকে বলা হয় স্ট্রিমলাইন মোশন। কিন্তু যদি ভেলোসিটি এখানে ভেরি করে, হয়তো কখনো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কখনো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কখনো 20 মিটার পার সেকেন্ড বেগে, এটা প্রতিটা টাইমে এটা যদি চেঞ্জ হয়, তবে এই ভেলোসিটিকে আমরা বলবো টার্বুলেন্ট মোশন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রিমলাইন মোশন অ্যান্ড টার্বুলেন্ট মোশন। এখন আমরা আরেকটা জিনিস আমরা এখন শিখব, সেটা হলো হোয়াট ইজ রেট অফ ফ্লো। তো রেট অফ ফ্লো যদি আমরা দেখতে যাই, তাহলে প্রথমে আমরা ধরে নিই যে এরকম একটা পাইপ আছে। এই পাইপের দুটো পজিশন আমরা বের করি, একটাকে আমি বলবো এ, আর একটা পজিশনকে আমি বলবো বি। সো তাহলে আমরা ধরি ভি ইজ দ্য velocity of flow, small a হলো area of cross section of পাইপের ক্রস সেকশন, এই যে অংশটা, এটাকে আমি বলবো এইটাও এ। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে দুটো পাইপটা সব জায়গায় সমান, কাজে এরিয়া অফ ক্রস সেকশনও সব জায়গায় সমান হবে। এখন পার ইউনিট টাইমে অ্যামাউন্ট অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম একক সময়, তাহলে কি পরিমাণ লিকুইড প্রবাহিত হবে, সেটা হবে এল ইন্টু এ। এল হলো গিয়ে লেন্থ, যেই লেন্থে একক সময়ে কোনো লিকুইড যে পথ পাড়ি দেয়, সেটাকে আমরা বলবো এল। আর এটাকে আমরা ভাগ করব সময় দিয়ে, টি দিয়ে। যেহেতু আমার যে কোনো সময় এল ইন্টু এ হলো, ধরো লিকুইডটা এতটুকু পথ চলে গেছে, সময় সম্পর্কে আমি জানি না, কোনো একটা নির্দিষ্ট সময়, ধরো 1.5 সেকেন্ড 2 সেকেন্ড, কোনো সময় এতটুকু পথ চলে গেছে, তাহলে এখানে এই জায়গাটার ভিতর কী পরিমাণ লিকুইড আছে সেটা বের করবো কীভাবে, সেটা হলো এল ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, সেটা হলো ভলিউম, সেটাকে আমি টি দিয়ে ভাগ করব। তাহলে এখন এটা দাঁড়াবে এল এর মান হবে ভি ইন্টু টি, কারণ আমরা জানি যে কোনো দূরত্ব এস ইকুয়াল টু ভ্যালোসিটি ইন্টু টাইম, তাই না? কাজেই এটার সাথে এ গুণ হবে ইন্টু টি, সো ইট বিকামস ভি ক্রস এ। সো দিস ইজ ইকুয়াল টু ভ্যালোসিটি ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন। সো যে কোনো একটা অ্যামাউন্ট প্রতি একক সময় যে পরিমাণ লিকুইড প্রবাহিত হয়, সেটা আমরা বের করতে পারি মাত্র দুইটা জিনিস দিয়ে, সেটা হলো লিকুইডের ভ্যালোসিটি কত এবং যে পাইপটা আছে সেই পাইপের ক্রস সেকশন কত।
এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা এখন একটা ইকুয়েশন পড়ব, যে ইকুয়েশনের নাম হলো ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটা তোমার বইয়ে 237 পৃষ্ঠায় দেওয়া আছে। ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা তোমার বইয়ের 237 পেজে দেওয়া আছে। চলো আমরা একটা ছবি আঁকি। ছবিটা পাইপ, এমন একটা পাইপ আঁকবো যে পাইপের দুইটা অংশে দুরকম এরিয়া অফ ক্রস সেকশন আছে। ধরো এরকম একটা পাইপ, যে পাইপের কোথাও গিয়ে এটা একটু চিকন হয়ে গেছে, চিকন হয়ে এরকম হয়ে গেছে। সো আমি একটু দেখি, ঠিক এই জায়গাটায় বস্তুটার এরিয়া অফ ক্রস সেকশন আমি বলবো A1, আর ঠিক এই জায়গাটায় তার ভেলোসিটি হলো V1, যেটা হলো A পজিশন। আবার B পজিশনে যদি আমি যাই, এটা হলো পজিশন B, যেখানে তার এরিয়া অফ ক্রস সেকশন হলো A2, আর ভেলোসিটি হলো V2। ঠিক আছে, এই পাইপটা হরাইজন্টালি রাখা আছে। তো এখন আমরা ধরে নিচ্ছি, উই assume the flow of liquid is streamline. তার মানে কোনো একটা বিন্দুর দিকে যদি আমি তাকাই, সেই বিন্দুতে ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে। মনে রাখতে হবে যে টার্বুলেন্ট মোশন নিয়ে আমরা যা পড়ছি সেগুলো টার্বুলেন্ট মোশন নিয়ে আমরা সেগুলো প্রমাণ করতে পারবো না। সবগুলির ক্ষেত্রেই আমাদের স্ট্রিমলাইন মোশন নিয়ে সেটা প্রমাণ করতে হবে। এখন আমি জানি এ বিন্দুতে এরিয়া অফ ক্রস সেকশন A1, বি বিন্দুতে A2, এ বিন্দুতে ভেলোসিটি V1 আর বি বিন্দুতে ভেলোসিটি V2। এখন আমি যদি এদিক থেকে লিকুইড পাস করাই, সেটা আবার এদিক দিয়ে বের হয়ে যায়, এটা তো অবশ্যই সত্যি যে পরিমাণ, যে ভলিউমের লিকুইড আমি এখান থেকে প্রবেশ করাবো, সেই ভলিউমের লিকুইডই আমি এদিক থেকে বের হবে। তার মানে সো আমরা লিখতে ধরে নিই amount of liquid flowing per second in A, এটা সমান সমান কত হবে সেটা দেখো। আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে ভেলোসিটি ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, তাই না? তাহলে আমরা লিখব A1 equal to A1 V1. Similarly, amount of liquid flowing per second in B হবে কি A2 V2। এখন আমরা তাহলে, যেহেতু আমি যে পরিমাণ লিকুইড এখানে ঢুকাচ্ছি সেই পরিমাণে বের হয়ে যাচ্ছে, সুতরাং we can write they are constant, they are equal, A1 V1 equal to A2 V2. So we can write, therefore আমরা বলতে পারি AV equal to constant. এটার অর্থ কি দাঁড়ালো? দেখো, যেহেতু এখানে এরিয়া অফ ক্রস সেকশন বড় আর এখানে এরিয়া অফ ক্রস সেকশন ছোট, তাহলে অবশ্যই এই জায়গাটার লিকুইডের ভেলোসিটি এই জায়গা থেকে অনেক বেশি হবে, যেন A1 V1 এর গুণফল A2 V2 এর গুণফলের সমান হয়। সো দিস ইজ কল্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, সো আমরা এখন আরেকটা সূত্র পড়বো, সেটার নাম হলো বার্নৌলিস থিওরেম। চলো আমরা এখন বার্নৌলিস থিওরেম শুরু করি। I got one paper. তো আমরা এখন এটাকে একটু, ছবিটাকে এভাবে আঁকবো। ধরো এটা একটা পাইপ, এই পাইপে আমি লিকুইড এদিক থেকে গ্র্যাভিটেশনের বিপক্ষে তোলার চেষ্টা করছি। সো এখানে আমি একটা এরিয়া অফ ক্রস সেকশন আঁকার চেষ্টা করি। এরিয়া অফ ক্রস সেকশন, সাপোজ দিস ইজ A1। এইখানে আমি P1 প্রেশার আমাকে দিতে হবে
আর এখানে লিকুইডের ভেলোসিটি হবে v1। ধরো এই বিন্দুটা ভূমি থেকে h1 উচ্চতায় আছে, তো এখন আরেকটা আমি এরিয়া অফ ক্রস সেকশন আঁকি, সেটা হলো a2। এটা এখানে আমার লিকুইডের পিছনে প্রেশার হলো p2 এবং তখন এটা v2 বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই অবস্থায় আমার হাইট হলো h2। সো আমি এখন যেটা করব সেটা হলো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে এদের মধ্যে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমার কতগুলি কন্ডিশন আছে। কন্ডিশনগুলি হলো দ্য লিকুইড conditions আর liquid is incompressible, তার মানে কি লিকুইডকে যদি তুমি চাপ দাও সেটা ছোট হয়ে যাবে না, ঠিক আছে, তার যা ভলিউম সেই ভলিউমে এসে থাকবে। আরেকটা কন্ডিশন হলো ফ্লো ইজ স্ট্রিমলাইন, তার মানে ভেলোসিটি যে কোনো বিন্দুতে সমান থাকবে, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। তারপরে আমি এখন ধরো আমি এখন বের করতে যাব যে হোয়াট ইজ দ্য ফ্লো অফ লিকুইড, সরি এখানে একটা আমি ধরে নিই এটার a1 এবং a2 হলো যথাক্রমে তাদের ক্রস সেকশন। দ্য ফ্লো অফ লিকুইড এট a1 ইকুয়াল টু হবে স্বাভাবিকভাবে এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু সেখানকার ভেলোসিটি, আর ফ্লো অফ লিকুইড এট a2 হবে a2 v2। সো এই দুটো আমরা এখনই বের করে ফেললাম। তারপরে আমরা a1-এ কী পরিমাণ লিকুইডকে আমার এদিক থেকে ঢুকাতে হচ্ছে, সো কী পরিমাণ কাজ আমার করতে হবে সেই জিনিসটা আমি এখন বের করব। তাহলে ওয়ার্ক ডান পার সেকেন্ড on the liquid flowing through a1। এটা আমার বের করতে হবে এভাবে, w1 equal to p1 a1 v1। এখন প্রথমে আমরা দেখি এই টার্মটা কোত্থেকে আসলো। তাহলে ওয়ার্ক ডান পার ভলিউম, ওয়ার্ক ইকুয়াল টু কি আমি জানি, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না, ফোর্স এবং ডিস্টেন্স। তাহলে ওয়ার্ক ডান হবে ফোর্সের সাথে প্রেশারের সম্পর্ক কি, ফোর্সের সাথে প্রেশারের সম্পর্ক হলো প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিস্টেন্স। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম যেহেতু লেখা হয়েছে, তাহলে এখানে হবে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম ইকুয়াল টু হবে প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিস্টেন্স বাই টাইম। এটা হয়ে গেল ভলিউম, তাই না, তার মানে হবে p1 এরিয়া a1 আর ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু ভলিউম। দেখো ঠিক এই টার্মটা এখানে আমি লিখেছি। সো সিমিলারলি এখন একইভাবে
the work done per unit time for A2 equal to হবে W2 equal to P2 A2 V2. ওকে, সো এটা আমরা বের করে ফেললাম। এটা হলো বের হয়ে যাচ্ছে কি পরিমাণ কাজ আমি এখানে করছি, পাইপের এখানে পানি লিকুইডটা ঢুকাতে আর কি পরিমাণ ওয়াটার বের। তাহলে নেটওয়ার্ক কতটুকু আমার হলো? নেটওয়ার্ক হবে network done equal to হবে, let us call it W. This is equal to W1 minus W2. So it will become P1 A1 V1 minus P2 A2 V2. Let us keep this for further reference. তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান আমরা এখানে করলাম, সেই ওয়ার্ক ডানটা আসলে আমাদের দুটো কাজ করবে। একটা কাজ করবে কি, সেটা আমরা যদি এই ছবিটা আবার খেয়াল করি, এখানে তার পোটেনশিয়াল এনার্জি আছে, সেটা এখানে তার পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি। কাজেই সে কি করছে, লিকুইডের পোটেনশিয়াল এনার্জিটাকে চেঞ্জ করে দিবে। আবার ভেলোসিটি, দুইটা ভেলোসিটি ডিফারেন্স আছে, সো ভেলোসিটিরও একটা ডিফারেন্স হয়ে যাবে, কাইনেটিক এনার্জির একটা ডিফারেন্স হয়ে যাবে। চলো আমরা এখানে এই দুইটা পজিশনে তাদের যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি তা বের করার চেষ্টা করি, সেটা করি। সো লেট আস সি, সো এখন তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো চেঞ্জ ইন gravitational energy, সেটাকে আমি বলবো E1 ইকুয়াল টু হবে A1 V1 rho G H1 H2 minus A2 V2 rho G H2 minus A1 V1 rho G H1. কেন এরকম লিখলাম? আমরা জানি যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হবে H rho G। তাহলে এখানে দেখো রো জিনিসটার সাথে যদি আমি এটা হলো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হবে mgh, তাই না? আমি আগেরটা একটু ভুল করেছিলাম, সরি ফর দ্যাট। এখন এখান থেকে আমি mg কীভাবে বলবো? দেখো দিস ইজ হোয়াই দিস ইজ m। A2 V2 হলো কি পরিমাণ লিকুইড A2 অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে তার মান, তার সাথে যদি তার ডেন্সিটি আমি গুণ করি, তাহলে আমি তার দেখো সূত্রটা এরকম, মাস ইকুয়াল টু রো, ডেন্সিটি রো ইকুয়াল টু হলো মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু হবে রো ইন্টু ভলিউম। তা রো তো এখানে পেলাম, কিন্তু আর ভলিউমটা হলো তার ক্রস সেকশন আর ভেলোসিটি, এই দুটোকে গুণ করে আমরা ভলিউম। খেয়াল রাখতে হবে এই ভিটা কিন্তু ভেলোসিটি, দিস ইজ নট ভলিউম। সো দুইটার গুণফল হলো তার ভলিউম, সো এটা হলো তার মাস, লিকুইডের মাস। সিমিলারলি এটা হলো A1 অংশে কি পরিমাণ লিকুইড যাচ্ছে তার মাস এবং তার ডেন্সিটি ইন্টু এই P ইকুয়াল টু mg এর সূত্র দিয়ে আমরা ব্যবহার করলাম। সো আলটিমেটলি U1 ইকুয়াল টু, দেখো আমরা আগের থেকে জানি A1 V1 ইকুয়াল টু A2 V2। সো আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু A1 V1 রো G ইন্টু H2 মাইনাস H1। সো এটা গেল। তারপর আমরা বের করব কাইনেটিক এনার্জি।
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিতে আমরা তাহলে সূত্র কি, কাইনেটিক এনার্জির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার, রাইট? সো এখানে যখন আমি V2 অংশে যাব, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে, ধরো এটাকে আমি বললাম E2। প্রথমে আমি A2 অংশে কাইনেটিক এনার্জি কত বের করব, সেটা হলো হাফ ইন্টু A2 V2 ইন্টু রো ইন্টু V2 স্কোয়ার। এটা হলো তাহলে A2 অংশের মাস, আর এটা হলো তার ভেলোসিটি স্কোয়ার, বিয়োগ হাফ A1 V1 রো V1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম অংশের মাস। তাহলে দেখো এখন যদি আমি A2 V2কে, যেহেতু A2 V2 আর A1 V1 সমান, কাজে আমি লিখতে পারি A1 V1 ইন্টু রো ইন্টু V2 স্কোয়ার ইন্টু V1 স্কোয়ার। এখন চলো আবার একটু আগের ডাব্লুর সেই ইকুয়েশনটায় যাই। ডাব্লু ইকুয়েশনটাকে আমরা একটু ইনকমপ্লিট রেখে দিয়েছিলাম। দেখো এখানে এটাকে এখন লেখা যায়, যেহেতু A1 V1 ইকুয়াল টু A2 V2, তাহলে লেখা যায় P1 মাইনাস P2 ইন্টু A1 V1। এখন এই দিস ডাব্লু ইকুয়াল টু যে পরিমাণ এখানে কাজ করা হবে, সেই কাজটা পোটেনশিয়াল এনার্জি এবং গ্র্যাভিটেশনাল এনার্জিকে সাপোর্ট দিবে। সো ডাব্লু ইকুয়াল টু E1 প্লাস E2। এখন মানগুলি সব আমি বসিয়ে দিই, P1 মাইনাস P2 A1 V1 ইকুয়াল টু A1 V1 রো G H2 minus H1 plus half A1 V1 rho V2 square minus V1 square। এখান থেকে সব জায়গা থেকে আমি A1 V1 গুলি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যেগুলিতে 1 আছে সব টার্মগুলিকে আমি একদিকে নিয়ে আসি, তাহলে আমি পাবো P1 plus rho GH1 plus half rho V1 square equal to V2 square by 2 plus GH2 plus P2, this is equal to P2 plus rho GH2 plus half rho V2 square। এটা তো বই থেকে দেখে নিও, কারণ আমি বইয়ের থেকে লিখতেছি। দেয়ারফর এটাকে লেখা যায়, আমি যদি সবগুলোকে রো দিয়ে ভাগ করে দিই, আমি পাবো V1 square by 2 plus GH1 plus P1 by rho equal to V2 square by 2 plus GH2 plus P2 by rho. Therefore, what is the final conclusion? Conclusion is V1 square by 2, so not 1, I do not require 1, let us V square by 2 plus GH plus P by rho equal to constant। তার মানে এই জিনিসটা কোনো একটা লিকুইডের ক্ষেত্রে, সেটা যেখানেই থাকুক না কেন, তার ভি স্কোয়ার বাই তার ভেলোসিটি স্কোয়ার বাই 2 প্লাস গ্র্যাভিটেশনাল এনার্জি ইন্টু হাইট, আর তার প্রেশার বাই দ্য ডেন্সিটি, এই তিনটা যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে। এটাকে বলা হয় বার্নৌলি's থিওরেম। এটা হলো বার্নৌলি's থিওরেম। এই জিনিসটা আমরা আমাদের বইয়ের পেজ 238-এ পাবো প্রথম। সো আমরা এটা মোটামুটি দুটো টপিক শেষ করলাম, আমরা আরেকটা ভিডিও আপলোড করব, তো এই জিনিসটা তোমরা পড়ে নিবে। ধন্যবাদ।